আকস্মিক বন্যায় চট্টগ্রামের 5 জেলায় বিপর্যস্ত জনজীবন। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা। ত্রাণ তৎপরতা জোরদার। 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস লাখো মানুষের। বিকল্প না থাকায় প্রবল বর্ষণেও সরতে নারাজ। শুধু চট্টগ্রাম নগরীতেই 20 বছরে 400 মৃত্যু। সচেতনতা বাড়ানোর উদ্যোগ। ডিসেম্বর বা যখনই দেশে আসুক শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। রংপুরে 11 দলের সমাবেশে নাহিদ। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের। আবারও পুশিংয়ের চেষ্টায় বিএসএফ। পঞ্চগড়, জয়পুরহাট সহ 4 জেলার সীমান্ত দিয়ে 25 জনকে অবৈধভাবে ঠেলে পাঠানোর উদ্যোগ রুখে দিল বিজিবি। সতর্ক গ্রামবাসীও। এবং সাভারের আমিনবাজার থেকে ময়লার ভাগা সরানোর উদ্যোগ। পরিবেশ বান্ধব করতে লাগানো হবে গাছ, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নতুন করে বর্জ্য না ফেলার নির্দেশ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর স্যার। আকস্মিক বন্যায় দিশেহারা কক্সবাজারের লাখো মানুষ। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, দোকানপাট, ফসলি জমি। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। তবে ভারী বর্ষণ, পাহাড়ি ঢল কিছুটা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে পানি। দুর্গতদের অভিযোগ, কিছু এলাকায় এখনও পৌঁছায়নি খাদ্য সহায়তা। ওমর ফারুক, মোহাইমিনুর রহমানের ছবিতে বুলবুল রেজার রিপোর্ট। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার অধিকাংশ এলাকার জনজীবন বিপর্যস্ত। উপজেলার লক্ষারচর ইউনিয়নের চিত্র এটি। বাড়িঘরের পাশাপাশি ডুবে গেছে স্কুল, কলেজ, ইউনিয়ন পরিষদ। এ দৃশ্য শুধু লক্ষারচরের নয়, উপজেলার সুরাজপুর, মানিকপুর, কৈয়ারবিল, বড়ইতলী, হারবাং, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা ও খুঁটাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী জেলার 40টি ইউনিয়নের প্রায় 5 লাখ বাসিন্দা। 3 দিন ধরে পানির নিচে অবস্থান করতেছে। বৃষ্টির কারণে এখানে নিম্নে অঞ্চলে যেগুলো বাড়িঘর আছে সব ডুবে গেছে। যারা আপনার খেটে খাওয়া মানুষ, তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। হালকা পানি কমতেছে, কিন্তু বৃষ্টি তো প্রচুর হচ্ছে। আমরা ঘরের নিচের তলায় ডুবে গেছি, উপরের মধ্যে আছি, উপরের তলায় আছি আর কি। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি কিছুটা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে পানি। এখনো বেশিরভাগ এলাকার মানুষ পানিবন্দী। আজ পর্যন্ত এখনো কেউ আসে নাই। তবে এলাকাবাসী কিছু কিছু যারা বিত্তশালী, তারা কিছু কিছু ভাত বা অন্যান্য কিছু রান্না করে এলাকাবাসীদেরকে দিচ্ছে। লক্ষারচর ইউনিয়নের বন্যা দুর্গতদের দাবি, প্রায় 1 সপ্তাহ পানিবন্দী হয়ে থাকলেও এখনো পৌঁছায়নি খাদ্য সহায়তা। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছেন তারা। শুকনো খাবার দরকার মানুষের জন্য, বিশুদ্ধ পানি দরকার। এবং আপনার বন্যার কারণে যে রোগ ব্যাধিগুলো হয়, এগুলোর প্রকোপ দেখা যাচ্ছে। রান্না বান্না করতে পারতেছে না মানুষ, এখন খুব কঠিন জীবনযাপন করতেছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, এই চকরিয়াকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করি, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে এবং কক্সবাজারের চিরিঙ্গা পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজার জেলায় মোট 640টি আশ্রয়কেন্দ্র আছে। আমরা সবগুলো খুলে দিয়েছি। গতকালকে পর্যন্ত 20টি বা 25টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে। সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলায় আমরা এ পর্যন্ত 450 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা পেয়েছি। আবহাওয়া অফিসের তথ্য বলছে, শুক্রবার রাত পর্যন্ত গত 6 দিনে কক্সবাজার জেলায় 700 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। এ অবস্থা চলতে থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। বন্যায় চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টায় সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ভারী বৃষ্টিতে উত্তরে পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। তবে দেশে আপাতত বড় বন্যার শঙ্কা নেই। খরস্রোতে ভেসে গেছে লোকালয়। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের।
পানিতে ডুবে গেছে 3 পার্বত্য জেলার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এখনো বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে, এমনকি পাহাড়ি ঢলে মহাসড়কের বিভিন্ন অংশ নিম্নজ্জিত থাকায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া পাহাড় ধসের কারণে রুমা, থানচি, আলীকদম, লামা ও নাইখংছড়ি সহ অধিকাংশ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতারাও খাবার সরবরাহ করছেন। অসহায় নিরহর মতো পড়ে আছি, ঠিক মতন খাইতে পারতেছি না। দুর্যোগ প্রত্যাহার মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা পর্যাপ্ত সহায়তা পেয়েছি এবং সেটা প্রপারলি উপজেলা ভিত্তিক আমরা বন্টন করে দিয়েছি। এদিকে বন্যায় আটকা পড়াদের উদ্ধারে চট্টগ্রামের সাতকানিয়ায় স্পিড বোট নামিয়েছে সেনাবাহিনী। এখন পর্যন্ত 650টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে 25,000 মানুষ। শতভাগ বন্যা আক্রান্তদের ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। ওখানে ক্ষয়ক্ষতি বা আরও নতুন করে কোনো কিছু আমাদের সাহায্য দেওয়ার দরকার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করব বা ওইভাবে কাজ করব। মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জে এখনও পানিবন্দী সহস্রাধিক মানুষ। দুর্গত এলাকায় রয়েছে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এছাড়া সিলেটেও নদ নদীর পানি বাড়ায় 537টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 160টি টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আর দুদিন ধরে আমরা বান্দরপুরে আছি, আমরা গরু পানি রাজ্যের গরু বাড়ি ভেন্ডি লতা সম্পূর্ণ এবার তো নষ্ট হয়ে গেছে গিয়ে আমরা কোনো সবাই আছি সব। কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে চরাঞ্চলের প্রায় 6 হেক্টর জমির শাকসবজি। এতে ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। এই অবস্থায় তালিকা প্রস্তুত করে সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রীর। 10 শতক জায়গার ভিতরে আমি পুঁইশাক লাগাইছিলাম, এই কাটার উপযুক্ত হয়ে গেছে, এই জন্য নদীর পানি এসে মারি গেছে। 4-5 কানি ক্ষেত ক্ষতি হয়ে গেছে। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে, ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি আমরা। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম সহ দক্ষিণ অঞ্চলে অতি ভারী বৃষ্টি কমে আসবে, তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে 24 ঘন্টায় চট্টগ্রামের 5 জেলা সহ সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ভারী বৃষ্টিপাতে উত্তরাঞ্চলে বাড়তে পারে পানি, তবে দেশে আপাতত বড় বন্যার শঙ্কা নেই। দক্ষিণ অঞ্চলে বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং গ্র্যাজুয়ালি একটু বৃষ্টি বাড়বে আগামী 3-4 দিন। এটা বেসিক্যালি যে বৃষ্টিটা হবে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই রিজনে। 48 ঘন্টা পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় কিছু নিম্নাঞ্চলে স্বল্পপাতিত বন্যা পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি রয়েছে, যা পরবর্তীতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির খবর জানাতে বান্দরবানে আছেন সহকর্মী এনে জাকির ও হবিগঞ্জে রাশেদ আহমেদ খান। সরাসরি শুরুতেই যাচ্ছি জাকিরের কাছে। জাকির, বান্দরবানে বিকালের পর থেকে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত থেমে গেলেও বন্যার পানি কিন্তু এখনো কমছে না, বরং আরো ধীরে ধীরে বাড়ছে। এতে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। গতকাল সন্ধ্যায় বন্যার পানি কিছুটা উন্নতি হলেও সারা রাত ধরে ভারী বর্ষণের ফলে কিন্তু সকাল থেকে প্লাবিত হয়েছে নতুন করে জেলা শহরের মেম্বারপাড়া, ফায়ার সার্ভিস এলাকা, বাস স্টেশন এলাকা, স্টেডিয়াম এলাকা সহ লামা, আলীকদম, নাইখংছড়ি সহ জেলার বেশ কিছু নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় কয়েক লক্ষাধিক মানুষ। এছাড়াও সবচেয়ে বেশি দুর্ভোগে যারা রয়েছেন পানিবন্দী মানুষ, গতকাল থেকে কিন্তু বান্দরবানে বিদ্যুৎ নেই এবং সেই সাথে মোবাইল নেটওয়ার্কও নেই, এবং যারা পানিবন্দী অবস্থায় বাসায় রয়েছে তাদের কিন্তু শুকনো খাবারেরও কিন্তু আসলে সংকট দেখা দিয়েছে। কারণ 2 থেকে 3 দিন সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা কিন্তু শুকনো খাবার পাচ্ছেন না। কারণ বাজারেও আমরা খবর নিয়ে দেখেছি শুকনো খাবারের কিছুটা সংকট দেখা দিয়েছে। আসলে বাজারে এই মুহূর্তে মোমবাতি, দিয়েশলাই, বন, রুটি থেকে শুরু করে মুড়ি অনেক কিছুই কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে বিকালে কিন্তু বান্দরবানের বালাঘাটায় নৌকা দুর্ভোগের মধ্যে পড়েছে। আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, যে বৃষ্টিপাত কিন্তু দুপুরের পর থেকে থেমে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সাঙ্গু ও মাতামুড়ি নদীর পানি বিপদসীমার কয়েক সেন্টিমিটার মধ্যে পড়েছে। আরেকটি বিষয় যেটি লক্ষণীয়, যে বৃষ্টিপাত কিন্তু দুপুরের পর থেকে থেমে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সাঙ্গু ও মাতামুড়ি নদীর পানি বিপদসীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে বিভিন্ন যে নিম্নাঞ্চলগুলি রয়েছে নিম্নাঞ্চলের পানি কিন্তু সরে যাচ্ছে না। আমরা দেখেছি বিকালের পর থেকে বিভিন্ন এলাকায় কিন্তু বন্যার পানি আরো বেড়ে গিয়েছে। এই কারণে কিন্তু স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ বৃষ্টি
বৃষ্টিপাত থেমে গেলে বন্যার পানি কমে যাওয়ার কথা, সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থামার পরও বন্যার পানি আরো বাড়ছে। এটি স্থানীয়দের মধ্যে এখন উদ্বেগের বিষয়। তো এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে এই বন্যা পরিস্থিতি কিন্তু আরো বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। এখন আমরা যাবো হবিগঞ্জের রাশেদ আহমেদের কাছে। এসব গ্রামে পানি ঢুকেছে, এসব গ্রামে সাধারণ মানুষের দুর্ভোগ গত 3 দিন থেকে আমরা দেখেছি। আমরা জানি যে গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের 2টি বাঁধ, খোয়াই নদীর 2টি বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে যায় এবং এই বাঁধগুলো ভাঙার ফলে এখানে যে প্রবল বেগে পানি বিভিন্ন গ্রামে ঢুকে যায়। প্রথমে 10টি গ্রাম, প্রথম দিনে বৃহস্পতিবার 10টি গ্রাম প্লাবিত হয়েছিল, এরপর আস্তে আস্তে এখন পর্যন্ত প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা বানবাসী মানুষের যে দুর্ভোগ, চরম দুর্ভোগে রয়েছেন, তারা অনেকেই গৃহপালিত পশু সহ আসবাবপত্র নিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। এমনকি গ্রামের যে বিভিন্ন বড় স্কুল এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদে আশ্রয় নিয়েছেন। তারা জানিয়েছেন যে আসলে ত্রাণ যেটুকু আসার কথা, আসলে তাদের কাছে এই ধরনের কোনো ত্রাণ আসে নাই, যার জন্য তাদের একটা দাবি যে তারা অনাহারে অর্ধাহারে তারা দিনাতিপাত করছেন এবং তাদের কাছে দ্রুত যাতে তারা ত্রাণ, জেলা প্রশাসন সহ সাধারণ মানুষ যারা বিত্তশালী মানুষ আছেন তাদের কাছে তারা দাবি জানিয়েছেন তাদেরকে যাতে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া হয়। হবিগঞ্জের আসলে যে কালীগঞ্জে যে বাঁধটি ভেঙে যায়, এই বাঁধটি ভাঙার ব্যাপারে এলাকাবাসীর অভিযোগ হচ্ছে যে এখানে আসলে অনিয়ন্ত্রিতভাবে কয়েকটি ড্রেজার মেশিন দিয়ে এখানে বালু উত্তোলনের ফলে বাঁধের যে নিচের অংশ আছে, নিচের অংশ গর্ত হয়ে যায়, যে কারণে এখানে যে আসলে প্রকৃতপক্ষে এই বাঁধটি ভাঙার মূল কারণ হিসেবে তারা দেখছেন। তো আমরা জেনেছি যে গত শুক্রবার হবিগঞ্জের এই 3 আসনে যে সংসদ সদস্য জিকে ঘোষ এবং জাতীয় সংসদের উনি সরজমিন পরিদর্শন করেছেন এবং যারা এই বালু উত্তোলনের সাথে জড়িত তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনার তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আমরা দেখেছি যে আজকে জিকে ঘোষ হবিগঞ্জের আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকায় গিয়েছিলেন এবং ভাদই এলাকার একটি বাঁধ চরম ক্ষতিগ্রস্ত ছিল। এখানে 7,30,00,000 টাকা বরাদ্দর ঘোষণা উনি দিয়েছেন যে এই বাঁধটি মেরামতের জন্য। সব নিয়ে বলা যায় যে প্রশাসন থেকে কিছুটা চেষ্টা করা হচ্ছে, তারপরেও আসলে বানবাসী মানুষের যে চাহিদা। যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এখন হবিগঞ্জ থেকে বিচ্ছিন্ন হলাম। এতক্ষণ যুক্ত ছিলাম, বন্যা পরিস্থিতির খবর জানছিলাম হবিগঞ্জ এবং তার আগে বান্দরবান থেকে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা মাহাদি আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। দুর্গত এলাকায় সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড কাজ করছে। পাঠানো হয়েছে মেডিকেল টিম। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, প্রায় 2 কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে, তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। প্রবল বর্ষণে চট্টগ্রামের পাহাড় মৃত্যুকূপে পরিণত হলেও ঝুঁকিতে বসবাসকারীদের সরানো যাচ্ছে না কোনোভাবেই। শুধু নগরীতেই গত 20 বছরে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত 400 জনের, অথচ এখনও 26টি পাহাড়ে বাস করছেন লাখ লাখ মানুষ। এমনকি বেশি ঝুঁকিতে থাকা 6,500 পরিবারকে সরিয়ে নিতে পারেনি জেলা প্রশাসন। একই পরিস্থিতি 3 পার্বত্য জেলাতেও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধু চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত 1.5 লাখ মানুষের বসবাস। এর বাইরে নগরীর পাহাড়তলি, বাইজিদ, খুলশি ও 5 এলাকার 26টি পাহাড়ে বসবাস আরও কয়েক লাখ মানুষের। সরকারি মালিকানাধীন 16টি পাহাড়ে 6,175টি এবং বেসরকারি মালিকানাধীন বাকি 10টি পাহাড়ে 383টি পরিবার এখনও ঝুঁকির মধ্যে। পাহাড় কখন ভেঙে পড়বে, বৃষ্টির খুব দীর্ঘ সময় বৃষ্টি হলে এটি আসলে আমরা বলতে পারি না। চট্টগ্রাম নগরীতে গত 20 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 400 জনের। এর মধ্যে 2007 সালের 11 জুন একদিনের রেকর্ড বৃষ্টিতে সর্বোচ্চ 128 জনের মৃত্যু হয়। চলতি বছর পাহাড় ও পাহাড় সংলগ্ন দেওয়াল ধসে
4 জনের মৃত্যু হয়েছে। জায়গা জমিন নাই, কিছু নাই, বাড়িঘর নাই, তো আমরা আর কই যাবো? যখন আমাদের স্থানগুলো আমরা ঠিক করি তখন তারা অনেকেই যেতে চায় না বা গেলেও সেখান থেকে আবার চলে আসে। এদিকে পার্বত্য জনপদ বান্দরবনের লামায় গত 8 জুলাই পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 পরিবারের 5 জনের, আর গত 1 দশকে পাহাড় ধসে মৃত্যু হয় 105 জনের। রাতে তো বিশেষ করে আমরা ঘুমাইও না, পাহাড় ভাঙার কারণে ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে। সম্মিলিত চিন্তা ভাবনা করে সম্মিলিত প্রয়াসে একটা কিছু করতে হবে, যাতে প্রতি বছর একই দুর্যোগটা বারবার না। অপরদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ধসের ঝুঁকিতে থাকা 82টি পয়েন্টে বসবাস 5,000 পরিবারের। বিগত 2017 সালে পাহাড় ধসে মারা যায় 5 সেনা সদস্য সহ মোট 120 জন। পরের বছর অর্থাৎ 2018 সালে মৃত্যু হয় 11 জনের। পার্বত্য 3 জেলাতে ভূমি বন্দোবস্ত কার্যক্রম বন্ধ আছে, তো এটা যদি শুরু করে সরকার হয়তো খুব শীঘ্রই শুরু করবে, সেক্ষেত্রে হয়তো তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থল দিতে পারব। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলা চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পর্যটন নগরী কক্সবাজারে ছোট বড় কয়েক হাজার পাহাড় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মৃত্যু ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সবাই দরিদ্র ও ভূমিহীন, তাদের কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় ধসে প্রাণহানি শুধু প্রাকৃতিক কারণে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক বাস্তবতা ও দুর্যোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। এই অবস্থায় জনসচেতনতা বাড়াতে প্রচারণা জোরদারের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস। আর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 50 বছর বয়সী সৈয়দা খাতুন অসুস্থ স্বামী আর পরিবারের 16 সদস্যকে নিয়ে কক্সবাজার শহরের বাঘখুনা এলাকার একটি পাহাড়ি চূড়ার বসতিতেই তার শেষ আশ্রয়। প্রতি বছরই বর্ষায় পাহাড় ধসে ভাঙে ঘর, তবুও যাওয়ার আর কোনো জায়গা নেই। 20 বছর বা 25 বছর বারিশা আর তো আমি জাগে করি, এক বছর বাজে 5 বছর দল আবার করি। কক্সবাজার শহরের লাইট হাউস, পূর্ব ও পশ্চিম লারপাড়া, ডিককুল, গুচ্ছগ্রাম, শুকনোছড়ি, দরিয়ানগর এলাকাসহ বিভিন্ন পাহাড়ে মানুষ প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন। অনেক এলাকায় এখনো চলছে পাহাড় কেটে নতুন বসতি নির্মাণ। পাহাড় ধসে প্রাণহানির অন্যতম কারণ শুধু প্রাকৃতিক ঝুঁকি নয়, বরং মানুষের অনীহা, সামাজিক বাস্তবতা ও দুর্যোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে যাওয়ার চাইতে এরা নিজেদের জায়গায় থাকা অথবা আত্মীয় স্বজনের জায়গায় যাওয়াটাকে বেশি প্রেফার করে। ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রচারণা এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আরেকটা চিন্তাধারা করেছি, আমরা কিছু ব্যানার করে, প্রচুর হ্যান্ডবিল করে আমরা এইসব জায়গায় আমরা প্রচার করব। আমরা জনপ্রতিনিধিদের কাজে লাগাচ্ছি, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে কাজে লাগাচ্ছি, যাতে আমরা তাদেরকে সেখান থেকে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে আনতে পারি। কক্সবাজারে 20টিরও বেশি পাহাড়ে হাজারো মানুষের বসবাস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপ, দৃষ্টিশক্তি হারানো সহ আহত অনেকে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি, পদক্ষেপ নিচ্ছে রেলওয়ে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা সমালোচনা না করে শিক্ষার্থীদের সৃজনশীল কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে অযথা সমালোচনা না করে শিক্ষার্থীদের ইতিবাচক কাজে মনোযোগী হওয়া উচিত বলে বলেন শিক্ষামন্ত্রী। আমরা ফ্ল্যাট দেখে যেখানে ফ্ল্যাট সেখানে পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আবার সারা দেশব্যাপী এসএসসি 26 হ্যাশট্যাগ দিচ্ছে আমাকে নিয়ে, কেন সারা দেশে পরীক্ষা বন্ধ করলাম না? মানে ওয়ান্ডারফুল মিডিয়া, যা ইচ্ছে তাই বলবে এবং যাকে যা ইচ্ছে ক্রিটিসাইজ করবে, ডাজন্ট ম্যাটার। ডিসেম্বর বা যখনই দেশে আসুক, শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামায়াত আমিরের অভিযোগ, নির্বাচনের আগে গণভোটের কথা বললেও তা বাস্তবায়ন করছে না সরকার। রংপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জোটের শীর্ষ নেতারা।
শনিবার দুপুর থেকে রংপুর জেলা স্কুল মাঠে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে শুরু করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই জোটের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে মাঠে অবস্থান নেন তারা। সমাবেশে এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বর বা যখনই দেশে আসুক শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা ও রোহিঙ্গা সংকটের দৃশ্যমান সমাধান মেলেনি বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরে কে একজন দেশে আসার পরিকল্পনা করছে? আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটের কথা বললেও বাস্তবায়ন করছে না সরকার। বাজেটে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো বরাদ্দ না থাকার সমালোচনা করেন তিনি। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। এদিকে চাঁদপুরের পদযাত্রা শেষে জেলা শহরের বায়তুল আমিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে এনসিপি। এতে অংশ নিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। চলমান অনেকগুলো সংকটে নাগরিক জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। তার মধ্যে কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং এর প্রবলেম, কর্মসংস্থানের অভাব, একই সাথে সাথে আপনারা জানেন গণভোটের যে দাবি থেকে সরকারের সরে আসা, সেটি আপনাদেরকে আহত করেছে। সীমান্ত হত্যা পুশিন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। তানজিল হাসনাত, সময় সংবাদ। আবারও পুশির চেষ্টায় বিএসএফ। 4 জেলার সীমান্ত দিয়ে 25 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে তাদের সেই চেষ্টা। কয়েকদিনের বিরতির পর আবারও সীমান্তে পুশিনের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 13 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদের আবার ভারতের ভেতরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে গ্রামবাসী ও বিজিবি তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা থেকে 2 নারী সহ এক বৃদ্ধকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রামবাসী। আটক বৃদ্ধের বাড়ি নড়াইলে বলে নিশ্চিত হওয়া গেলেও 2 নারীর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে বিজিবি। ওই 2 জন পার হয়ে গেছে, আবার উনি আসতেছে মাছ মারার জন্য, আসতে দেখতেছে মুরব্বী আর একটা মহিলা। এখন খুব টান পরিস্থিতি চলতেছে। বর্তমানে 3 জনকে আটক করা হয়েছে আর 2 জন পালিয়ে গিয়েছে। দিনাজপুর সদরের দাইনুর সীমান্ত দিয়ে পুশিন করার সময় এক নারী সহ 4 জনকে শূন্যরেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক ডাকা হলেও এখন পর্যন্ত সাড়া দেয়নি বিএসএফ। এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত 3 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি তাদের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে। বর্তমানে ওই 3 নারী ভারতের অভ্যন্তরে সীমান্ত থেকে প্রায় 150 গজ দূরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি। মিরন আহমেদ, সময় সংবাদ। এই মুহূর্তে দিনাজপুরের দাইনুর সীমান্তে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। পুশিন কার্যক্রমের সবশেষ তথ্য জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল, আজ ভোর 5টার সময় দিনাজপুরের কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্ত দিয়ে কিন্তু 4 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ। এটা কিন্তু এলাকাবাসী এবং বিজেপি এটাকে প্রতিহত করে এবং যে 4 জনকে রাখা হয়েছে সেটি হচ্ছে 3 জন পুরুষ, 1 জন মহিলা এবং দাইনুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশিনের যে চেষ্টা চালানো হয় এলাকাবাসী কিন্তু টের পেয়ে তাদের প্রতিহত করে। আপনি দেখছেন যে সীমান্ত এলাকার আপনার 315 নম্বর মেইন পিলার দিয়ে এইখানে চেষ্টা
চালানো হয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে 4 জনকে এখানে পুষণের চেষ্টা করা হয়েছে। তারা কিন্তু এই জমির আইলে তারা বসে রয়েছেন এবং এর মধ্যে একজন প্রতিবন্ধীও রয়েছেন। তবে কিছুক্ষণ আগে বিজেপি যেটা জানিয়েছেন যে এখানকার এই বিষয়টি নিয়ে তারা ভারতীয় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করলে তারা সেটা সাদর গ্রহণ করে এবং বিকেল 5:10 কিন্তু এখানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় 25 মিনিট ব্যাপী এই পতাকা বৈঠক অনুষ্ঠানের পরে তারা কিন্তু ফিরে গেছেন। আমরা যেটা তথ্য নিয়ে জেনেছি যে বিএসএফের পক্ষ থেকে তারা অস্বীকার করেছেন তাদের নিতে। তবে বিজেপি বলছেন যে বিষয়টি আমরা ঊর্ধ্বতন পর্যায়ে আমরা এই বিষয়টি কথা বলবো। এই ব্যাপারে 29 ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান এটা নিশ্চিত করেছেন এবং এলাকাবাসী জানিয়েছেন যে 4 জনকে ধরা হয়েছে, তারা কিন্তু আটক করা হয়েছে। তাদের বাড়ি আপনার খুলনা জেলায় 3 জন, 3 জনের মধ্যে রয়েছেন বাবুল মোল্লা, তার স্ত্রী সুকি মোল্লা এবং ছেলে জিহাদ মোল্লা এবং আরেকজনের বাড়ি রয়েছে নড়াইল জেলায়, সেখানে তাদের গনি মোল্লা এবং 4 জন এখানে রয়েছেন। তবে বিজেপি যেটা বলছেন যে যেভাবে হোক তাদেরকে পুশিন তারা ঠেকিয়েছেন এবং তারা খুব সতর্ক অবস্থায় রয়েছেন। তারা বারবার যেটা বলছে যে সীমান্ত এলাকা দিয়ে কোনো অবস্থা দিয়ে ভারতীয় বিএসএফ যে পুশিনের চেষ্টা করলে তারা কিন্তু সর্বশক্তি দিয়ে তারা এলাকাবাসীকে নিয়ে তারা এটা প্রতিহত করছেন এবং এখন পর্যন্ত তারা ওইখানে কিন্তু রয়েছেন। এবং বিজেপি থেকে যেটা বলা হয়েছে যে 4 জন এখানে রয়েছেন এবং তারা বলছেন যে তারা 2 বছর আগে যেটা তারা জেনেছেন যে তারা ভারতে গিয়েছিলেন তারা কাজের সন্ধানে এবং যেভাবে হোক ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো তারা চেষ্টা করছে এবং বিজেপি সেটা কিন্তু প্রতিহত করেছে। এবং আমরা যেটুকু জানেছি এখানে যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে তারা খুব সতর্ক অবস্থায় রয়েছেন এবং তারা যেভাবে হোক এই যে পুশিনের যে বিষয়টি তারা এলাকাবাসীকে নিয়ে তারা এটাকে তারা প্রতিহত করেছেন। এবং আজকে যে 4 জনকে আমরা এখানে দেখছি এটার বিষয়ে যে সিদ্ধান্ত এখনও আমরা জানি না তাদের ভাগ্যে কি রয়েছে এবং বিজেপি যেটা বলছেন তারা বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি তারা সুরাহা করবেন। তবে এই দিনাজপুরে কিন্তু প্রায় 142 কিলোমিটার কিন্তু সীমান্ত রয়েছে। এখানে 3টি আপনার ব্যাটালিয়ন রয়েছে, 29 ব্যাটালিয়ন রয়েছে, 42 ব্যাটালিয়ন রয়েছে, 15 ব্যাটালিয়ন রয়েছে। তারা কিন্তু সবসময় সজাগ রয়েছেন। বিওপিতে যারা দায়িত্ব পালন করছেন আমাদের বিএসএফ সদস্যরা তারা বলছেন যে সর্বশক্তি নিয়ে তারা কিন্তু তারা এই যে পুশিন তারা ঠেকাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু বর্ডারের যে অবস্থাতে শান্তিপূর্ণ অবস্থায় তারা রয়েছেন এবং এই যে 4 জন রয়েছেন এটার ব্যাপারে 29 ব্যাটালিয়ন সিও যেটা জানিয়েছেন তাদের যেভাবে হোক তারা তাদেরকে আবার ব্যাক করার চিন্তা ভাবনা করছেন। তা আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরের দাইনুর সীমান্ত এলাকা থেকে। সাভারের আমিনবাজারে মহাসড়কের পাশের ময়লার ভাগাড় অপসারণে উদ্যোগ নিয়েছে সরকার। এলাকাটিকে পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন করতে প্রায় 1.8 কিলোমিটার এলাকা জুড়ে নিম গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে নতুন করে বর্জ্য না ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা আরিচা মহাসড়কের 2 পাশ জুড়ে বছরের পর বছর ধরে জমে থাকা বর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী চালক ও আশপাশের বাসিন্দাদের। পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে রাজধানীতে প্রবেশের অন্যতম এই গুরুত্বপূর্ণ সড়কের সৌন্দর্য। অবশেষে দীর্ঘদিনের এই বর্জ্যের ভাগাড় অপসারণের উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার সকালে এলাকাটি পরিদর্শনে এসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্জ্য অপসারণের পাশাপাশি দুর্গন্ধ ও পরিবেশ দূষণ কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। নিম গাছ সহ বিভিন্ন বৃক্ষরোপণের মাধ্যমে এলাকাটিকে সবুজ ও পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। যে যার ইচ্ছা মতো এখানে ময়লা ফেলিয়ে দিয়ে চলে যেত, এটা প্রতিরোধ কেউ করতো না এবং পরিষ্কারও কেউ করতো না। যৌথভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1.8 কিলোমিটার রাস্তা যেটি, সেটার ময়লাগুলো আমরা পরিষ্কার করে, ডিসি সাহেব ইতিমধ্যেই বলেছে যে 15 ফিট বালু দিয়ে আমরা নেটিং করে ব্যারিকেড তৈরি করে নিম গাছের চারা
আমরা রোপণ করব। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমিনবাজার এলাকার পরিবেশগত উন্নয়নের পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের পাশের দীর্ঘদিনের বর্জ্য সমস্যারও স্থায়ী সমাধান হবে আশা সংশ্লিষ্টদের। সেজন্য কেরানীগঞ্জ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নতুন করে কোনো বর্জ্য ফেলা না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। 1.2 কিলো জায়গা জুড়ে আমরা এই ফেন্সিংটা করব। এখানে স্যান্ডিং হবে, সয়েলিং হবে, একটা স্লোপ করা হবে যাতে বৃষ্টির পানি নেমে যেতে পারে। পৌরসভার যে ভাগাটা আছে সেটাও আমরা একটা পর্যায়ে নিয়ে আসবো। 15 ফিট দূরত্বে ময়লার ভাগাটা তৈরি করবো এবং তার আগে স্যান্ডিং সয়েলিং করে আমরা গাছ লাগিয়ে দেবো। সম্প্রতি প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিঙ্গাইরে সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাবার পথে আমিনবাজার হেমায়তপুর সড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ময়লার ভাগাড় এবং তীব্র দুর্গন্ধ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি তাৎক্ষণিক প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সময় সংবাদ, সাভার। কুমিল্লা নগরীর সব বর্জ্য ফেলা হচ্ছে শহরতলির ঝাঁকুনিয়াপাড়ায়। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এবার সেই ডাম্পিং স্টেশনে নির্মাণ করা হচ্ছে আধুনিক বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। 40 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হলে বর্জ্য থেকে উৎপাদন হবে সার ও বিদ্যুৎ। বাহার রায়হানের তথ্য ও চিত্রের রিপোর্ট। প্রতিদিন বর্জ্যের শেষ ঠিকানা হচ্ছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া। বছরের পর বছর ধরে এখানে ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের সব ময়লা আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, ডাম্পিং স্টেশনের কারণে বিভিন্ন সময় স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তাদের। তবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। ঝাঁকুনিপাড়ার এই ডাম্পিং স্টেশনেই গড়ে তোলা হবে আধুনিক বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। ইতিমধ্যেই টেন্ডার হয়েছে, লাইভ শেষ হয়েছে, এখন ইভ্যালুয়েশন পর্যায়ে রয়েছে। ইভ্যালুয়েশনের পরে আমরা যে প্রতিষ্ঠানে কাজ পাবে তাদেরকে আমরা নমা দিয়ে দিব এবং তারপরে তারা কাজ শুরু করবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছেন, প্ল্যান্টটি চালু হলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সব বর্জ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করা হবে। বর্জ্য থেকে উৎপাদন করা হবে জৈব সার, পাশাপাশি প্লাস্টিক ও পলিথিন প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হবে বিদ্যুৎ। ব্যবহার করা হবে প্ল্যান্টের নিজস্ব কার্যক্রম পরিচালনায়। ভবিষ্যতে যেটা হবে যে ডাম্পিংটা থাকবে না, সেখান থেকে আমরা বর্জ্যগুলোকে সরাসরি ট্রিটমেন্টে চলে যাব। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক জানান, এই প্রকল্পটি 2026-27 অর্থ বছরে শেষ হবে। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে বেড়েছে হামসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। সদর জেনারেল হাসপাতালে রোগীর চাপ প্রায় দ্বিগুণ। হাসপাতালটিতে হামে আক্রান্ত শিশুর সংখ্যা 40 ছাড়িয়েছে। সেই সঙ্গে বেড়েছে অন্যান্য রোগীর সংখ্যাও। শিশু ও নারী এবং পুরুষ ওয়ার্ড ছাড়িয়ে এসব রোগীরা এখন মেঝে ও বারান্দায় অবস্থান করছে। তবে বাড়তি রোগীর চাপ সামলাতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলা সময় আরও থাকছে। 52 দিন বন্ধ থাকার পর পৌঁছালো বিস্ফোরক। আবারও উৎপাদনে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি। প্রতিদিন গড়ে প্রায় 5,500 মেট্রিক টন উৎপাদন অব্যাহত রাখার আশা। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপে বাড়ছে আতঙ্ক। দৃষ্টিশক্তি হারানো সহ আহত হয়েছেন অনেকে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। পাথর নিক্ষেপ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি রেলওয়ে পুলিশের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন যাত্রা এখন যাত্রীদের কাছে আতঙ্কের নাম। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় অনিরাপদ হয়ে উঠেছে ট্রেন যাত্রা। গত 21 জুন রাতে পৈরতলা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে মাথায় 5টি সেলাই দিতে হয় নাইমুল হাসান নামের এক যাত্রীর। এই ঘটনার দুদিন পর ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে ডান চোখ হারান আয়কর আইনজীবী শ্যামলচন্দ্র দাস। 4 দিনের মাথায় একই ঘটনায় শহরের কলেজপাড়া এলাকায় গুরুতর আহত হন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোহাম্মদ আজাদ। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের মাঝে নিরাপত্তা ঝুঁকি এবং আতঙ্ক। পাথর মারলে ডিল মারলে 10,000 টাকা জরিমানা, এটা যদি কার্যকারী হইতো এলাকাবাসী আরো খুশি হইতো, শান্তি হইতো। আশেপাশের লোকগুলির দাওয়াত দেই এবং তাদেরকে অবহিত করি, তাহলে আমার মনে হয় অনেকাংশে প্রশাসনের সহযোগিতা প্রশাসন পাবে। রেলওয়ে পুলিশ জানায়, গত জুন মাসে পাথর নিক্ষেপের ঘটনায় 3টি মামলা হয়েছে। সতর্কতামূলক আমাদের অভিযান পরিচালনা এবং লিফলেট
বিতরণ করতেছি। পাথর নিক্ষেপ করার ফলে যদি তার মারা যায়, তার মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত 2 বছরে আখাউড়া রেলওয়ে থানার অধীনে পাথর নিক্ষেপের ঘটনায় 5টি মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল অভিযুক্তরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ফরিদপুরে সরকারি শিশু পরিবারে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় 5 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মামলার বিবরণে জানা যায়, 5 জানুয়ারি বিকেলে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণ করে এলাকার দর্জি ওয়াহিদ শেখ। 6 জুলাই মেয়েটি অসুস্থ হলে তাকে চিকিৎসকের কাছে নেয় সরকারি শিশু পরিবার কর্তৃপক্ষ। পরে পরীক্ষা নিরীক্ষায় জানা যায় মেয়েটি 6 মাসের অন্তঃসত্ত্বা। ওই দিনই কোতোয়ালি থানায় একটি মামলা করেন শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন। 8 জুলাই অভিযান চালিয়ে অভিযুক্ত ওয়াহিদকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বিষয়টি গোপন করায় সমাজসেবা অধিদপ্তরের 5 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদারীপুরে থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি হাসিনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনা বেগমকে আটক করে সদর থানা পুলিশ। থানার ভবন নির্মাণাধীন থাকায় অস্থায়ীভাবে ওসির বাসভবনের নিচতলার কক্ষে রাখা হয় তাকে। রাতে ওই কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যায় সে। এদিকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। দায়িত্বে অবহেলার ঘটনায় 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে 3 কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। ভোরে বিজয়নগর সীমান্তের ভাগলপুর এলাকায় পরিচালনা করা হয় এই অভিযান। জঙ্গলের ভিতরে আগে থেকে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এক পর্যায়ে 7 থেকে 8 জন ব্যক্তি 2টি বাইসাইকেলে করে চটের বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলে চটের বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর থেকে 3960 পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। নেত্রকোনায় 17টি গরুসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর উপজেলার মদনপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালানো হয়। বিষয়টি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও আব্দুস সালাম নামে এক চোরকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া 17টি গরু। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। গোপালগঞ্জে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়ার প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে সাংবাদিক ইউনিয়ন। বক্তারা বলেন, শিকিরবাজার থেকে পূর্ব চিত্রাপাড়া সড়কের রক্ষণাবেক্ষণ কাজের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড মিথ্যা অভিযোগ এনে আদালতে মামলা করেন। অবিলম্বে মামলা প্রত্যাহার ও সড়ক নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান তারা। বায়ার নদীর বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি। বিস্ফোরকের সংকটে গত 19 মে থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন জটিলতায় সেই প্রক্রিয়া বিলম্বিত হয়। তবে চলতি সপ্তাহের শেষ দিকে প্রয়োজনীয় বিস্ফোরক খনিতে পৌঁছায়। পরে আজ সকাল থেকে উৎপাদন কার্যক্রম শুরু করে খনির উৎপাদন ঠিকাদার প্রতিষ্ঠান। প্রতিদিন গড়ে প্রায় 5,500 মেট্রিক টন পাথর উৎপাদন হয় এখানে। উৎপাদন বন্ধ থাকলেও এই সময় পাথর বিক্রি অব্যাহত ছিল। শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 30,000 টাকা করা উচিত বলে মনে করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। সকালে ঝিনাইদহ শিশু একাডেমিতে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, 2023 সালে শিল্প খাতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 12,500 টাকা করা হয়। এই টাকা দিয়ে একটি পরিবার চালানো খুবই কষ্টসাধ্য বলে জানিয়ে শ্রমিকদের সঙ্গে বৈষম্যহীন আচরণ বন্ধ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে এখানে ন্যূনতম মজুরি আছে 12,500 টাকা শিল্প সেক্টরে, এটা 2023 সালে নির্ধারণ করা হয়েছে। তখনই বলেছে যে এই মজুরি দিয়ে দেশের শিল্প সেক্টরে আসলে বৈষম্য হচ্ছে, যে কমপক্ষে 30,000 টাকায়
দাবি জানাচ্ছি আমরা যে সরকার বসে ঠিক করুক যাতে শ্রমিকের জন্য একটা স্বাভাবিক তারা জীবনযাপন করার সুযোগ পায়। সরবরাহ বাড়ায় ফেনীর সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত মহিপালে কমেছে সব ধরনের দেশি ফলের দাম। প্রতিদিন ভোর থেকে দিনভর ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম থাকে ফেনীর মহিপাল ফলের আড়ত, যেখানে মিলে দেশি বিদেশি নানা জাতের ফল। তবে বরাবরের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে আমদানি নির্ভর বিদেশি সব ফল। এদিকে আমের মৌসুম শেষের দিকে আসায় আমদানি কিছুটা কমে গেছে। এতে আমের দাম বাড়লেও অন্যান্য দেশি ফলের দাম কমছে জানিয়েছেন বিক্রেতারা। কাঁঠাল এখন লাস্ট মান্থে তো দাম একটু বাড়তি। আনারস পিস হচ্ছে যেটা ক্যালেন্ডার আছে মধুপুরের, ওইটার পিস হচ্ছে 50 টাকা 55 টাকা। আর একটা আসলে আপনার পাহাড়ের ওই আনারসের পিস 30 টাকা 35 টাকা। আপেলও ফলতেছে এরকম 360 থেকে 370, কমলা 240 টাকা পড়তেছে, মালটা প্রায় 240 টাকা পড়তেছে। এক অর্থ বছরের ব্যবধানে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে 1,93,000 মেট্রিক টন। লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি হয়েছে 4,731 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন শুল্ক ফাঁকি, পণ্য খালাসে ধীর গতি, বাণিজ্য নিষেধাজ্ঞা ও উচ্চ শুল্কের কারণে এই অবস্থা। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ বলছে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। 2025-26 অর্থ বছরে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 8,370 কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রা দ্বারায় আরও বেশি 11,290 কোটি টাকা। কিন্তু অর্থ বছর শেষে আদায় হয়েছে মাত্র 6,559 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 42% কম। 10,000 কোটি টাকার ঊর্ধ্বে রাজস্ব আদায় হওয়ার কথা, কিন্তু বিভিন্ন কুচক্র মহলের ষড়যন্ত্রের কারণে, অনিয়মের কারণে সেই পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না। এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা মাল ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে, কিন্তু সরকারের কোনো রাজস্ব না দিয়ে তারা ট্রাক ভর্তি করে তারা পণ্য পাচার করছে। বাণিজ্যিক নিষেধাজ্ঞা বিভিন্ন পণ্যের উপরে দেওয়া হয়েছে, যার কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাণিজ্য একেবারে ধসের মুখে। রাজস্ব আদায় বাড়াতে নিজেদের তৎপরতার কথা জানায় বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। যেগুলো আমাদের দেশেই তৈরি হচ্ছে সেগুলো এখন আর আমদানি করছি না আমরা, যার ফলে আমাদের আমদানির পরিমাণ গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে কিছুটা কমেছে। মিথ্যা ঘোষণায় আটককৃত যে সকল কনসাইনমেন্ট ছিল সেগুলো কাস্টমস আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য, উচ্চ মূল্যের ফল, শাড়ি ও 3 পিসের আমদানি গত বছরের তুলনায় কমেছে। আমদানি বন্ধ রয়েছে সুতা, গম, চিনি সহ বেশ কয়েকটি পণ্যের। সময় সংবাদ, বেনাপোল। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগা শরীফে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দান বাক্সের টাকা গণনা চলছে। সকাল থেকে কড়া নিরাপত্তায় এই গণনা প্রক্রিয়া শুরু হয়। 5টি দান বাক্স ও 3টি ডেক থেকে টাকা সংগ্রহ করে মসজিদের আঙিনায় গণনা চলছে। আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানান পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে চলছে। সবার উপস্থিতিতে সভায় অর্থ ব্যয় ও বন্টনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে গত 22 মে প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনা করা হয়। চট্টগ্রামে জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর তুলসীধামে এ নিয়ে সংবাদ সম্মেলন করে ভক্ত অনুসারীরা। আগামী 16 জুলাই হতে যাওয়া রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া তুলসীধামের রথযাত্রায় সামিল হবে নগরীর আরও 10টি মন্দিরের রথ। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আকস্মিক বন্যায় চট্টগ্রামের 5 জেলায় বিপর্যস্ত জনজীবন, বিশুদ্ধ পানীয় খাবার সংকটে দুর্গতরা, ত্রাণ তৎপরতা জোরদার। 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। ডিসেম্বর বা যখনই দেশে আসুক শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, রংপুরে 11 দলের সমাবেশে নাহিদ। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের। এবং আবারও পুশিনের চেষ্টায় বিএসএফ, পঞ্চগড়, জয়পুরহাট সহ 4 জেলার সীমান্ত দিয়ে 25 জনকে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা, রুখে দিল বিজিবি, সতর্ক গ্রামবাসীও। এই ছিল বাংলা সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।